ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 211তম পর্ব। আপামোর শ্রোতৃমণ্ডলী দেশ বিদেশ থেকে যারা এই প্রাণারাম চ্যানেলের মাধ্যমে নিবেদিতার ভারত দর্শন প্রতি সপ্তাহের রবিবার সকাল 6টায় উপভোগ করেন, তাদের সকলকে ভারতবর্ষের জাতীয়তাবাদী বিপ্লবী পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার জানাই। কারণ এই মাসটি পুরোপুরি বিপ্লবীদের মাস, বিপ্লবের মাস, ভারতবর্ষের স্বাধীনতার মাস। তাই এই আগস্ট মাসটার রবিবারগুলি সবগুলিতেই আমার ইচ্ছে ছিল নিবেদিতার বিপ্লবী আন্দোলনে কতখানি প্রভাব ফেলেছিলেন, তার গুরুর কাছ থেকে কতখানি দেশাত্মবোধের উন্মেষ এবং দেশাত্মবোধের আনন্দ দিতে পেরেছিলেন যুব সমাজকে, যার দ্বারা যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছিল দেশের স্বাধীনতা সংগ্রামে। নিবেদিতা তার পারিবারিক দিক দিয়েও তার মামা দাদু হ্যামিল্টন সাহেব, নিজের বাবা এবং নিজের দাদু, তারা কিন্তু প্রত্যেকেই আয়ারল্যান্ডের স্বাধীনতার ইতিহাসে পরিচিত নাম। বিশেষ করে মামা দাদু হ্যামিল্টন সাহেব প্রথম শ্রেণীর আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম একজন নেতা ছিলেন। নিবেদিতা ইনফ্যাক্ট নিজেও যখন লন্ডনে থেকেছেন, পড়াশোনার জগতে থেকেছেন, তখন থেকেই বিপ্লবীদের সাথে তার যোগ, সিনফিন দলের সাথে যোগ, বুদ্ধিজীবী মানুষের সাথে যোগ, ক্রপেটকিন থেকে আরম্ভ করে মাতসনের বই পড়া তার বিপ্লবী যুগের সূচনা করে দেয়। তাই নিবেদিতা ভারতবর্ষে এসে যে নিজের দেশ ভেবে ভারতবর্ষকে, তার যুব সমাজকে উদ্বুদ্ধ করা, এটা অস্বাভাবিক কিছু ছিল না। নিবেদিতা সেই সময়কালে যারা বিপ্লবীরা, বিশেষ করে মুরারি পুকুর যে বোমার মামলার অভিযুক্ত কানাইলাল দত্ত এবং মাস্টারদা সূর্য সেন, বিপ্লবী ত্রিমূলাচার্য, সুব্রমণ্য ভারতী, পরমেশ্বর লাল, চিত্তরঞ্জন দাস, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, বিপিন পাল, ভূপেন দত্ত, অনুশীলন সমিতির নব্যযুগের সঙ্গে নিবেদিতার সংযোগের কথা আমরা আগের দিনেই বলেছিলাম। অরবিন্দের যে কর্মজীবন পত্রিকা প্রকাশে তিনি যেমন সক্রিয় সাহায্য করেছেন, তেমন বিপিন পালের নিউ ইন্ডিয়া, পৃথ্বীজ রায়ের নিউ ওয়ার্ল্ড এবং রামানন্দ চট্টোপাধ্যায়ের মডার্ন রিভিউ, তার সাথে প্রবাসী পত্রিকা, ব্রহ্মবাদী উপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায় মশাই, তার সন্ধ্যা বলে একটি পত্রিকা, এগুলিতে নিবেদিতা ভারতবর্ষের যুব সমাজকে উদ্বুদ্ধকারী লেখাগুলি লিখতেন। এবং র্যাডক্লিফ, যিনি ব্রিটিশ একজন বিখ্যাত নিউজ এডিটর, যিনি তৎকালীন স্টেটসম্যান পত্রিকার দায়িত্বে ছিলেন, সেই র্যাডক্লিফ স্টেটসম্যান পত্রিকায় নিবেদিতা তার সম্পাদকীয় কলমে কখনো বা ছদ্মনামে লিখেছেন, যেটা ব্রিটিশদের নজরে অনেক সময় এসেছে, ফলে র্যাডক্লিফকেও শাস্তি উপভোগ করতে হয়েছে ব্রিটিশের পক্ষ থেকে। নিবেদিতা আসলে যুবশক্তিকে মুক্তি আন্দোলনের
স্বরূপ সম্পর্কে অবহিত এবং তাতে সামিল হওয়ার প্রণোদনা, এটা কিন্তু তৎকালীন সমস্ত যুবকদের মধ্যে একটা নতুন উন্মাদনা এনে দিয়েছিল। প্রত্যেকেই তারা নিবেদিতার বাড়িতে এসেছেন, নিবেদিতা যেখানেই গেছেন, কোনো আলোচনা বা বক্তৃতা, সেখানেই কাতারে কাতারে যুব সমাজ ছুটে গেছেন। ইভেন 1900 খ্রিস্টাব্দে 19শে নভেম্বর নিবেদিতা ইংল্যান্ডে দাঁড়িয়ে হাইড পার্কে উইল ডির বাড়িতে একটা বক্তৃতা দেন। সেই বক্তৃতার বিষয় ছিল ভারতবর্ষে ব্রিটিশ শাসন কতখানি মঙ্গলকারী হয়েছে। সেই বক্তৃতায় নিবেদিতা দ্ব্যর্থহীন ভাষায় ব্রিটিশদের, যাকে বলে নিজস্ব জায়গাতে, ওই দেশে দাঁড়িয়ে নিবেদিতা বলছেন, ভারতবর্ষে মঙ্গলের নামে ব্রিটিশদের শাসন তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সর্বোপরি কোনো দিক দিয়েই তারা মঙ্গলের ধারে কাছে যেতে পারেননি এবং ভারতবর্ষের মানুষের মনের অন্তরে প্রবেশ করতে পারেনি। আর মঙ্গলকারী ব্রিটিশ সরকারের কথা যদি বলা যায়, সে দেশের মানুষকে ব্রিটিশ ভাবাপন্ন করা, তাহলে সেদিক দিয়ে ব্রিটিশরা সফল হয়েছেন। কারণ তাদেরকে অনুকরণ করতে শিখেছে ভারতীয়রা, যুব সমাজ অনেকেই। আবার ব্রিটিশদের পদলেহন করতে, পেছনে পেছনে ঘুরতে, সম্মান বা তাদের উপঢৌকন পেতে দেশীয় রাজারা, দেশীয় নবাবরা, দেশীয় দেওয়ানরা ব্রিটিশদের পেছনে পেছনে তাবেদারি করতে ছুটেছেন। এটা নিবেদিতা লক্ষ্য করেছেন বলেই ওই 1.5 বছরের মধ্যে 1898 সালের জানুয়ারি মাসে ভারতবর্ষে এসে 1899 খ্রিস্টাব্দের 20শে জুন পর্যন্ত 1.5 বছর ভারতবর্ষকে সামনে থেকে দেখে, ব্রিটিশ শাসনের নমুনা দেখে নিবেদিতা এগুলো বলতে বাধ্য হয়েছিলেন। এই নিবেদিতা কানাইলাল দত্তের ফাঁসির পর র্যাডক্লিফ দম্পতিকে একটা চিঠি লিখেন 5ই আগস্ট 1909 খ্রিস্টাব্দ। আপনাদের মনে থাকবে এই আগস্ট মাসেই ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বোসের, 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। ওই বছরই কানাইলাল এবং সত্যেন বোস দুজনেই আসামি হয়ে গেছিলেন ওই প্রেসিডেন্সি জেলে। মুরারিপুকুর এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় নরেন গোসাই, শ্রীরামপুরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তিনি রাজসাক্ষী হতে চেয়েছিলেন এই বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার জন্য, নিজের মুক্তির জন্য, জেল থেকে বেরিয়ে আসার জন্য। সেই কানাইলাল দত্ত এবং সত্যেন বোস তারা রাতের অন্ধকারে ওই রাজসাক্ষীকে বাইরে থেকে বন্দুক আনিয়ে জেলের মধ্যেই গুলি করে মেরে দেন নরেন গোসাইকে
বিশ্বাসঘাতক ভারতীয়কে। অর্থাৎ এই কানাইলাল সম্পর্কে এই ফাঁসির পর ফাঁসি হয়ে যায় কানাইলালের 10ই নভেম্বর, ওই 1908 সালে যে বছর ক্ষুদিরামের ফাঁসি হয়, এবং সত্যেন বোসের ফাঁসি হয় 21শে নভেম্বর। তার পরের বছর কানাইলালের ফাঁসির পর র্যাডক্লিফ দম্পতিকে একটি চিঠিতে, র্যাডক্লিফ মানে যিনি স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন, সেই র্যাডক্লিফকে একটি চিঠি লিখেন 5ই আগস্ট 1909 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার পরের বছর। নিবেদিতা জানিয়েছেন যে ঠিক ভুল যাই হোক না কেন, বীরত্ব সর্বকালে মহিমান্বিত হয় ও ইতিহাস সৃষ্টি করে। লক্ষণীয় বিষয় এই যে কেবলমাত্র চরমপন্থী যুবক, তরুণ এবং নেতাদের সঙ্গেই নয়, নিবেদিতা নিজে নিবেদন নীতিকে প্রত্যয়িত ছিলেন না। নরমপন্থার যুবকবৃন্দের সঙ্গেও তার সংযোগ ছিল। রমেশচন্দ্র দত্তের অর্থনীতির ইতিহাস যখন লিখিত হচ্ছে, নিবেদিতাকে প্রায়ই তা শোনানো হতো। নিজের অভিমতও তিনি দিতেন। ভারতবর্ষের শাসন বিষয়ে বিভিন্ন পরিকল্পনার খসড়া রচনা করার সময় রমেশচন্দ্র দত্ত সে প্রসঙ্গে নিবেদিতার অভিমতকে গুরুত্ব দিতেন। এছাড়াও নিবেদিতার সঙ্গে জাতীয়তাবাদী আন্দোলনের সম্পর্কে নিয়মিত ভাব বিনিময় করতেন গোপাল কৃষ্ণ গোখলে, যিনি কাশী কংগ্রেসের সভাপতি ছিলেন। এবং এই গোখলে নিবেদিতার দ্বারা জাতীয় কংগ্রেসের কী করণীয় রয়েছে তার সম্পর্কে প্রায় সুপরামর্শ পেয়ে ধন্য হতেন। একটা সময় নিবেদিতা এই গোখলেকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি বলেছেন, আপনি বেছে বেছে শিক্ষিত গ্র্যাজুয়েট যুবকদের কংগ্রেসে নিন, কারণ সেই যুব সমাজ যারা শিক্ষিত তারা এই দলটার যদি ভেতরে থেকে যুব সমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, সেটা অনেক বড় কাজ হবে এবং সফলতা আসবে। আর শিক্ষিত না হয়ে একটি দলকে চালানো বা সেই দলের ভাব প্রকৃত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাবে না। কারণ অশিক্ষিত মানুষরা যদি কোনো দলের নেতৃত্বে থাকে, সেক্ষেত্রে দলের গ্রহণযোগ্যতা ততখানি কিন্তু মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাবেও না বার্তাটা। তাই নিবেদিতার এই গোখলের প্রতি অনুরোধ, এবং গোখলে সঠিকভাবে নিবেদিতাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করতেন তার বিভিন্ন পরামর্শকে। কাশী কংগ্রেস আমরা দেখেছিলাম 1905 খ্রিস্টাব্দে, যখন বসে 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 1905 খ্রিস্টাব্দে, তখন নিবেদিতা সেখানে আমন্ত্রিত ছিলেন। এবং সেখানে চরমপন্থী এবং নরমপন্থী, ওই যে লালা লাজপত রায়, বিপিন পাল এবং আরও অনেকে, লালা লাজপত রায়, লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক, এরা চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে যে একটা বিশাল বিভেদ তৈরি হয়েছিল, নিজেদের মধ্যে সংঘর্ষ এড়াতে নিবেদিতার সাহায্য নিতে হয়েছিল। নিবেদিতা চরমপন্থী এবং নরমপন্থীদের নিজে তাদের সংঘাতকে মিটিয়ে দিয়েছিলেন বা মধ্যস্থতাকারী হিসাবে দায়ভার গ্রহণ করেছিলেন। এটা সকলের হয়তো জানা নেই। এই নরমপন্থী যুবকদের সঙ্গেও নিবেদিতার সমান সম্পর্ক এবং চরমপন্থী তো ছিলই। নিবেদিতা জাতীয়তাবাদী আন্দোলনে এদেশের তরুণ যুবক নেতাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন র্যাডক্লিফ দম্পতি ও মিস ক্রিস্টিন। এদের সামনেও ছিল নিবেদিতার স্বদেশপ্রেম, বলিষ্ঠ জাতীয়তাবোধ। জাতীয়তাবোধের বিকাশে
কেবলমাত্র রাজনৈতিক চিন্তাধারাই তো একমাত্র সহায় হতে পারে না। সাংস্কৃতিক বিপ্লব জাতীয়তা বোধকে উদ্দীপ্ত করে। পরাধীন দেশের মানুষ বলেই পাশ্চাত্যে উপেক্ষিত হয়ে চলেছিল আচার্য জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান সাধনা। নিবেদিতা এই মানসিকতার বিরুদ্ধাচরণ করেন। তরুণ এই বিজ্ঞানীর সঙ্গে অচিরেই তার বন্ধুত্ব তৈরি হয়। এই বিজ্ঞান আচার্যকে তিনি সস্নেহে খোঁকা বলে ডাকতেন, তার থেকে বয়সে প্রায় 10 বছরের বড় হলেও। নিবেদিতার জন্ম 1867 সালে, আর খোঁকা তথা জগদীশ বসুর জন্ম হয় 1858 খ্রিস্টাব্দে। বিজ্ঞান চর্চাকে তিনি সস্নেহে খোঁকার সমস্ত পাশে থেকে বিজ্ঞানের সমস্যাগুলি নিয়ে তার সাথে আলোচনা করেছেন। বিভিন্ন বইয়ে জগদীশচন্দ্র বসুর প্রমাণিত বিজ্ঞান সাধনাকে তিনি পুস্তক আকারে প্রকাশ করতে জগদীশচন্দ্র বসুকে বিশেষভাবে সাহায্য করেছেন। বিশেষ করে প্ল্যান্ট রেসপন্স, ইলেকট্রোফিজিওলজি এবং আরও অন্যান্য বই, যেখানে জগদীশচন্দ্র বসু নিজে নিবেদিতার এই ধরনের সাহায্যকে তিনি ভীষণ আনন্দের সাথে গ্রহণ করে ব্রিটিশ এবং বহির্ভারতের মানুষদের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য ওই বইগুলিকে নিবেদিতা তাদের দেশীয় ভাষাতে এই বইগুলিকে পুরোপুরি বিদেশি মানুষদের গ্রহণযোগ্যতা পাওয়ার যোগ্য করে দিয়েছিলেন। এটা একটা বিশাল কাজ। তাতে খোঁকা সারা জীবন নিবেদিতার আঁচলের মধ্যে যেন সস্নেহে পালিত হয়েছেন। রবীন্দ্রনাথও সেটি পরবর্তীকালে তার চিঠির মধ্যে প্রকাশ করেছেন। নিবেদিতা নিজে উদ্যোগী হয়েছেন জগদীশচন্দ্র বসুর আবিষ্কারকে জনসমক্ষে আনতে, এবং বিবেকানন্দের এই নিবেদিতা ব্রাহ্ম ধর্মে প্রতিষ্ঠিত, যারা ঈশ্বরকে বিশ্বাস করত না, ঈশ্বরের কোনো পুজো বা সম্মুখে মূর্তি এগুলিকে ব্রাহ্ম ধর্মের মানুষরা বিশ্বাস করতেন না। তাই জগদীশচন্দ্র বসুর পরিবার শ্রীরামকৃষ্ণদেবের অস্তিত্ব সম্পর্কে বা তার এই পৃথিবীব্যাপী উদার ধর্মনীতির খুব বেশি কিন্তু ধারে কাছে তারা থাকতেন না। কিন্তু নিবেদিতার সংস্পর্শে আসার পরে জগদীশচন্দ্র বসু এবং তার পরিবার শ্রীরামকৃষ্ণ দেবের প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল হয়ে পড়েছিলেন। ভারত পরিক্রমাকালে বিবেকানন্দ যে তার দেহের যখন অন্তিম সময়, সেই সময় নিবেদিতাকে পাশে পেয়ে তিনি অনুভব করেছিলেন তার অসমাপ্ত কাজ, দেশপ্রীতি বা দেশভক্তি, স্বদেশ প্রেম ভাবনাকে দেশের যুব সমাজের মধ্যে নিবেদিতা সঠিকভাবে পৌঁছে দিতে পারবে এবং যুব সমাজকে সঠিক পথ দেখাতে পারবে। তাই তার দায়ভারটা বিবেকানন্দের শরীর 1902 সালে চলে যাওয়ার পরে নিবেদিতা নিজে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছেন। স্বামী সদানন্দকে সাথে নিয়ে বম্বেতে গেছেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি জগদীশচন্দ্র বসুর কথা উল্লেখ করেছেন। 1902 খ্রিস্টাব্দের 26 অক্টোবর ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার পত্রিকায় তিনি উল্লেখ করেছেন, সিস্টার নিবেদিতা gave the students of Bombay the other day a view of discoveries of Professor Bose. নিবেদিতা জগদীশচন্দ্রের পরীক্ষা নিরীক্ষা প্রকাশিতব্য গ্রন্থগুলোর পরিমার্জন বিষয়ে বিশেষ দৃষ্টি দিতেন, যাতে সেসব সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। যেটি বলছিলাম, বসু দম্পতির প্রতি ছিল তার অপরিসীম স্নেহ, ভালোবাসা।
এতে উভয় পক্ষই সন্দেহাতীতভাবে সমৃদ্ধ হয়েছেন। 1977 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা এদেশের যুব সম্প্রদায়ের সামনে নিরলস শিক্ষা গ্রহণ এবং সংশ্লেষ বিশ্লেষণের ক্ষেত্রটিকে প্রজ্জ্বল করে তুলেছিল। এটি অস্বীকার করার উপায় নাই। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু শুধু নন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঐতিহাসিক যদুনাথ সরকার, বিজ্ঞানাচার্য প্রফুল্ল রায়, ঠাকুর পরিবারের আর এক অনন্য প্রতিভা শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, সম্ভাবনাময় শিল্পজগতের নন্দলাল বসু, অসিত হালদার, সাংবাদিক শিশির কুমার ঘোষ, রামানন্দ চট্টোপাধ্যায়, দীনেশ সেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সতীশ মুখোপাধ্যায়, যিনি ডন সোসাইটির সম্পাদক ছিলেন এবং ডন পত্রিকা নিবেদিতার পরামর্শে চালাতেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে নিবেদিতার প্রত্যক্ষ যোগ ছিল ডন সোসাইটির সাথেও। তাদের সাথে যেমনভাবে সখ্যতা, যুব সমাজের হাতিয়ার রূপে এই পত্রিকাগুলি সংবাদ মাধ্যমগুলিকে ব্যবহার করেছেন নিবেদিতার উদ্যোগী নন্দলাল বসু এবং অসিত হালদার অজন্তা ইলোরা পরিক্রমা যান, মূর্ত বিমূর্তির রূপান্তর এবং রূপবন্ধের প্রয়াসে দেশের সংস্কৃতির জাগরণ এবং দেশের যুব সম্প্রদায়ের মধ্যে সেই ভাবের চেতনার বীজ তিনি যেন বপন করে দিয়েছিলেন। তার মতো বহুমুখী চিন্তা বড় একটা দেখা যায় না। অন্তত যত্ন নিয়ে নিবেদিতা প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায়, যেটি রামানন্দ চট্টোপাধ্যায়ের নিজস্ব চিন্তায় প্রকাশিত পত্রিকা, সেখানে শিল্প সমালোচনা তিনি লিখেছেন। দীনেশচন্দ্র সেনের আকর গ্রন্থ বঙ্গভাষা এবং সাহিত্যের ইতিহাসে ইংরেজি সংস্করণ রচনায় নিবেদিতার উৎসাহ উদ্দীপনা কী পরিমাণ ছিল, তার নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে রাতের পর রাত জেগে ওই বিখ্যাত বইটির তিনি সহযোগিতা করেছেন দীনেশ সেনকে। আজকের দিনে নিবেদিতা প্রেমী মানুষরা নিবেদিতা সাহিত্যের মধ্যে প্রবেশ করলে এসব অমোঘ কাহিনীগুলি অবশ্যই মানুষের গোচরে আসবে এবং অবাক হবেন প্রত্যেকেই। এক বিদেশি নাইল কীভাবে এদেশের সমস্ত বিপ্লবকে জাতীয়তাবাদী বা জাতীয় ভাবনায় উদ্বুদ্ধ করেছিলেন। নির্দেশক এবং শুধু নির্দেশনা নয়, নির্দেশনার সাথে সমস্ত দিক দিয়ে যেখানেই কারো সহযোগিতার প্রয়োজন হয়েছে, নিবেদিতা সাহিত্য সংস্কৃতি সভ্যতার জগতে বাংলায় তথা ভারতবর্ষের সমস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন ভারতীয়দের পথে। কারণ ভারতবর্ষ তার কাছে তার গুরুর মতোই শ্রদ্ধার যোগ্য ছিল। রাধা কুমুদ মুখোপাধ্যায়কে ঐতিহাসিক গবেষণায় ইতিহাসবিদ যদুনাথ সরকারকেও বিশেষভাবে অনুপ্রাণিত করে নিবেদিতা একটা নিদর্শন রেখে গেছেন। মনস্বিতার ধর্ম কাল পেরিয়ে কাল উত্তীর্ণ হওয়া মনস্বিনী নিবেদিতার ভূমিকা তাই একালকে নিজ গরিমায় স্পর্শ করেছে। তার অন্যতম প্রমাণ নিবেদিতার জন্মশতবর্ষে যুবশক্তি কর্তৃক তার নবমূল্যায়ন বা ঐতিহাসিক বিচার আমরা লক্ষ্য করেছি। তার জন্মশতবর্ষে যারা নিবেদিতা গবেষণায় ব্রতী হয়েছিলেন তারা কেউ সন্ন্যাসী, কেউ গৃহী এবং সেদিন তারা যৌবন রেখার মধ্যেই ছিলেন। তার ফল ভারতীয় জনমণ্ডলে ফিনিক্স পাখির মতোই কিন্তু নিবেদিতার পুনর্জন্ম বা রেজারেকেশন, একটা রিভলিউশন ঘটে গিয়েছিল। যে নারী একদিন তার বিপুল কর্মকাণ্ডের আড়ালে নিজেকে সংযত্নে
আবৃত রেখেছিলেন সেই তিনি আজ জনসমক্ষে উদ্ভাসিত। সুতরাং একালীন যুবকদের স্বভক্তি প্রমাণ, তার প্রতি শ্রদ্ধা, তার পায়ে প্রণতি নিবেদিত হয়ে রয়েছে বিস্ময়ের নমস্কার নয়। কিন্তু এখন আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ কেন তাকে লোকমাতা বলেছিলেন। আসলে খণ্ডকালের সীমা পেরোনোই লোকমাতার চরিত্র লক্ষণ। একালের যুবকদের কাছেও নিবেদিতা তাই আলোক দূতী। সেকালের যুবকদের কাছে তিনি ছিলেন লেডি অফ দ্য ল্যাম্প, আর একালের যুবকদের কাছে হয়ে উঠেছিলেন লেডি উইথ দ্য ল্যাম্প। সত্যি নিবেদিতা এই ভারতবর্ষের এই জাতীয় জাগরণ তার গুরুর কাছ থেকে যেভাবে নির্দেশ পেয়েছেন, যেভাবে অনুভব করেছেন, অন্তত সেইভাবেই তিনি এ দেশের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তাই এই স্বাধীনতার মাসে নিবেদিতার ভারত প্রেম, দেশাত্মবোধ, এদেশকে তিনি স্বদেশ বলতেন, এদেশকে নিজের দেশ বলতেন। যে দেশে থেকেছেন, পড়াশোনা করেছেন, সেই ইংল্যান্ডকে ওদেশ বলতেন। অর্থাৎ এটাই তার কাছে যেন নিজ আপন জন্মভূমির মতো প্রিয়। তার সেবায় আত্মনিয়োগ করা তার যেন জন্মান্তরের একটা বিশাল ঈশ্বরের নির্দেশ বলে তিনি ভেবেছেন। আসলে নিবেদিতার এই ভারত প্রেম, জাতীয়তাবোধের পেছনে যে কাহিনীটি লুকিয়ে রয়েছে, ওই লেডি অফ দ্য ল্যাম্প বা লেডি উইথ দ্য ল্যাম্প, সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দের সমস্ত দিক দিয়ে শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, বিপ্লব সব কিছু ঘটবে ভারতীয় ভাবনায়, ভারতীয় জাতীয়তাবোধের উপর নির্ভর করে। জাতীয় ভাবনাতে সেটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটি সুস্পষ্ট নির্দেশ ছিল বিবেকানন্দের দ্বারা নিবেদিতার প্রতি। এটা আমরা অনেকেই সেটা বুঝি না বলেই নিবেদিতা কেন ভারতবর্ষের রন্ধে রন্ধে ভারতীয়ত্ববোধকে খুঁজেছেন এবং ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে ভারতীয়দের সাথে ভারতীয় বিপ্লবীদের ভারতীয় ভাবনায় উদ্বুদ্ধ করেছেন। ভারতবর্ষের, আমি এর আগের দিনে বলেছিলাম কিনা খেয়াল নেই, ভারতবর্ষ অচিরেই স্বাধীন হবে। অখণ্ড অবিভাজ্য ভারতের প্রতি তার একটা চির লক্ষ্য ছিল। এই অবিভাজ্য ভারতের সংস্কৃতি, সভ্যতা দাঁড়িয়ে থাকবে তার জাতীয়তা বোধের উপরে। তার হিন্দু, মুসলমান সমস্ত জাতি যারা এদেশে রয়েছেন, তাদের সামাজিক কর্তব্য, জাতীয়তাবোধ, নাগরিক চেতনা, নাগরিক কর্তব্যবোধ, সেগুলি জাতীয়তাবোধের বা জাতীয়তার একটা রূপরেখা নিবেদিতাই যুব সমাজের কাছে তৈরি করে দিতে পেরেছিলেন। এটি অনস্বীকার্য। নিবেদিতা তাই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সেই বিখ্যাত স্যার রাসবিহারী ঘোষ, যিনি আইনত দিক দিয়ে এবং সারা বিপ্লবী ভারতীয় ব্রিটিশ শাসনের যুগে যিনি অ্যাডভোকেট জেনারেল নামে বিখ্যাত ছিলেন, আইনগত দিক দিয়ে যাকে সবাই শ্রদ্ধার চোখে দেখতেন, সেই রাসবিহারী ঘোষ মশাই নিবেদিতার শরীর যাওয়ার পরে
প্রথম ছোট করে যে মতিলাল ঘোষ যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকার কর্ণধার, তার সভাপতিত্বে প্রথম বাগবাজারে নন্দলাল বসুর বাড়িতে নিবেদিতার শরীর যাওয়ার পরে দার্জিলিংয়ে কলকাতায় ফিরে এসে সমস্ত মানুষদের সাথে নিয়ে নন্দলাল বসু বাগবাজারে পশুপতি বোসের বাড়ি, সেই বাড়িতে প্রথম স্মরণসভা হয় ভাদ্র দ্বিতীয়ার দিনে 23শে অক্টোবর। সেখানে মতিলাল ঘোষ মশাই বলেন, ভারতবর্ষের এই ছোট্ট একটি এলাকার মধ্যে নিবেদিতা এদেশের আপগ্রেড করার জন্য, এদেশের মানুষের মধ্যে এ দেশাত্মবোধ জাগিয়ে তোলার জন্য শিক্ষা দীক্ষায় সমস্ত দিক দিয়ে যে ছোট্ট এলাকার মধ্যে যে কাজ শুরু করেছিলেন, তার বিস্তৃতি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক প্রান্তরে ছড়িয়ে পড়েছে। সেটা যেন ভারতীয় যুব সমাজের কাছে ঋণ, সে ঋণ ভাবিকালের ভারতবর্ষের যুব সমাজকেই সে ঋণ শোধ করতে হবে। আর স্যার রাসবিহারী ঘোষ নিবেদিতার শরীর যাওয়ার পরের বছর, অর্থাৎ 1912 খ্রিস্টাব্দে 23শে মার্চ বড় করে একটি তার বিখ্যাত যে হলে বারবার বক্তৃতা দিয়েছেন, সেই টাউন হলে কলকাতার তৎকালীন যারা কর্পোরেশন বা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে কুমুদ বন্ধু সেন মহাশয়, তার উদ্যোগে কলকাতার শরীফকে অনুরোধ করে একটি বড় করে নিবেদিতার স্মরণসভা হয় টাউন হলে। সেখানে রবীন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, স্যার রাসবিহারী ঘোষ মহাশয়, গুরুদাস বন্দ্যোপাধ্যায় অনেকেই উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেছিলেন স্যার রাসবিহারী ঘোষ মহাশয়। তিনি সকলের কাছে আবেদন করেন, নিবেদিতাকে আমরা যেভাবেই হোক আমাদের জাতীয় আন্দোলনের সহযোদ্ধা হিসাবে চিরকাল মনে রাখব, এবং আজকের যে সভ্যতা সংস্কৃতি, আমাদের জাতীয় ভাবের উন্মেষ তৈরি হয়েছে, আমরা যেটি অনুভব করছি, তার পেছনে কিন্তু এই সিস্টার নিবেদিতার অবদান আমরা অস্বীকার করতে পারবো না। কারণ তিনি জাতিটার শুষ্ক অস্থিপিঞ্জরে তিনি প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন, এবং তাকে বিদেশিনী বলতে আমার বাঁধে। তিনি পাশ্চাত্যের মিলন রাখি স্বরূপ। শেষে বললেন, ভারতবর্ষের দেশাত্মবোধের, জাতীয়তাবোধের এবং এদেশের গণজাগরণের ক্ষেত্রে নিবেদিতা চিরস্মরণী হয়ে থাকবেন। সেই নিবেদিতাকে স্বাধীনতার মাসে, বিপ্লবের মাসে একজন ক্ষুদ্র নগণ্য ভারতীয় হিসাবে নিবেদিতার এই স্বাধীন দেশের আজকে ৭৮ বছর পরে আমাদের মতো নিবেদিতা প্রেমী নয়, এই দেশপ্রেমী মানুষের কাছে দেশপ্রেমের যে সঙ্গীত রচনা করে চলে গেছেন, স্বাধীন ভারতের যে
দেশাত্মবোধের আজকেও প্রয়োজন রয়েছে। তাই ঘুরে ফিরে আমাদের মতো নিবেদিতা প্রেমী মানুষের কাছে দেশাত্মবোধ পরাধীন জাতির ক্ষেত্রে যেমন প্রযোজ্য ছিল, সেই জাতীয়তাবোধ, দেশাত্মবোধ আজও সমান প্রাসঙ্গিক হয়ে পড়েছে। কারণ চারিদিকে যে অবস্থাটা আমরা দেখছি, সবাই আখের গুছাচ্ছে। স্বাধীন দেশের তকমাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছিন্ন ছিন্ন দেশাত্মবোধের পরিচয় দিতে গিয়ে আসলে দেশের প্রতি তারা যেন অবিচার করে ফেলছেন। তাই সমগ্র জাতির উন্মেষ ঘটুক দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে, সর্বোপরি দেশমাতৃকার আর খণ্ডচিত্তে আমরা দেখতে চাই না। অলরেডি 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে এ ভারতবর্ষ। যতটুকু রয়েছে সেই ভারতবর্ষের ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতির জাতীয়তাবোধ যেন এই দেশকে বাঁচিয়ে রাখে। আমরা প্রণত হই নিবেদিতার চরণতলে। দেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশকে তার স্বাধীনতা ধরে রাখার জন্য, দেশকে দেশের জায়গায় থাকতে আমাদের আবার নিবেদিতার শরণাপন্ন হতেই হবে। কারণ তিনি যে স্বামী বিবেকানন্দের মানস কন্যা। যে বিবেকানন্দ সম্পর্কে নিবেদিতা বলছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী ছিলেন এই দেশমাতৃকা। সেই দেশমাতৃকার জন্যেই তথা এই ভারত মাতার জন্যেই নিবেদিতার আত্মীয় পরিজন, ধর্ম, দেশ, সমাজ পরিত্যাগ করতে এতটুকু দ্বিধাবোধ হয়নি। এদেশকেই তার নিজের দেশ বলে শেষ দিন পর্যন্ত মনে রেখে এই জন্মভূমির, এ দেশভূমির ধরনীর ধরিত্রীতে আজও দার্জিলিংয়ের মুর্দাহাটি সেই শ্মশান ঘাটে এদেশীয়ভাবেই হিন্দু মতেই তার সংস্কার করা হয়েছিল। শরীর যাওয়ার পরে সেখানে যে কথাটি লেখা আছে সেটি দিয়ে আজকের আলোচনা শেষ করি। হেয়ার রিপোজ দ্য অ্যাসেস অফ সিস্টার নিবেদিতা অব রামকৃষ্ণ বিবেকানন্দ, হু গেভস হার অল টু ইন্ডিয়া। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের আজ 211তম পর্ব এখানেই শেষ করলাম। সামনের মাস থেকে নতুন প্রসঙ্গ, বিপ্লবের মাস, বিপ্লবের চিন্তা, বিপ্লবের ভাবনা, স্বাধীন ভারতের পেছনের ইতিহাস এবং নিবেদিতার ভারত দর্শনের মধ্যে এইভাবেই আনার চেষ্টা করেছিলাম আমার ভাবনার মধ্যে। সকলে নিশ্চয়ই অনুভব করেছেন নিবেদিতার অবদান। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রাণারাম 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 কি যেন
প্রাণারাম 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 প্রাণারাম